এক সময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোন নেতা থাকেন তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদী বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনে বেশি নজর ছিল ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারে গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো তাদের আগে সে ব্যক্তিগত উষ্ণতারও কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে।
বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 3 জন ভারতীয় নাবিক নিহত এবং আরো কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরো কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় 45 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে গিয়ে বলেন, মোদী অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদী নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদীর নেতৃত্ব। যদি ভারতে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 16 মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদীর জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাঁধে বাঁধে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদী আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত 16 মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন। এখন দেখার বিষয়, মোদী ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা বাংলার রাজনীতিতে ফিরে আসবেন। শেখ হাসিনাকে ধরে আনা হবে দিল্লি থেকে, অথবা বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির অধীন তাকে দিল্লি সরকার ভয়ে
বাংলাদেশকে প্রত্যার্পণ করতে বাধ্য হবে, অথবা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, যে কোনো সময় তিনি মরে যেতে পারেন, অথবা তিনি আসলে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। এআই দিয়ে মূলত তার কণ্ঠ বানিয়ে মূলত নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি আসছি, 6 মাসের মধ্যে আমি আসছি, তোমরা সবাইকে আগে যেবার ভুল করেছি সেই ভুল করব না, প্রত্যেকটা লোককে পাই পাই করে প্রতিশোধ নেব এবং বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা প্রস্তুত করো। এত যদি সাহস থাকে তাহলে আমার জন্য সেই যে প্লেনে করে বিমানে করে আমাকে দিয়ে গেছো সেই প্লেন পাঠিয়ে দাও, পালকি পাঠিয়ে দাও। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি বাংলাদেশে অহরহ আলোচিত হচ্ছে না? এগুলোর সত্যতা কি, এগুলোর বাস্তবতা কি, এগুলোর প্রয়োজনীয়তা কি? আমরা কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি? এই যে বারবার আমরা শেখ হাসিনার কথা আলোচনা করছি, এটা কি আমাদের বিনোদন, আমাদের ভালো লাগে? এটা কি সেই যেমন রূপবানের গল্প, আরব্য রজনীর গল্প, শাহানামার গল্প, সুরাব রুস্তমের গল্প, এরকম পালা গান বা এরকম পুঁথি কিংবা এরকম গীতি কবিতা, শেখ হাসিনা কি আমাদের সেই গীতি কবিতা যেগুলো আমাদের না শুনলে ভালো লাগে না, আমরা এর মধ্যে বিনোদন পাই? শেখ হাসিনা কি কারবালার কোনো কাহিনী, উপাখ্যান, নাকি মহাভারতের কোনো মহাকাব্য, নাকি রামায়ণের কোনো মহাকাব্য, ইলিয়াড ওডিসির মতো কোনো কাহিনী, নাকি শাহনামা, ফেরদৌসী শাহনামার কোনো কাহিনী? শেখ হাসিনা কি পাবলো পিকাসোর কোনো ছবি, দ্য গুয়ার্নিকা, অথবা ভ্যান গগের কোনো ছবি, কিংবা শেখ হাসিনা কি পটে আঁকা সেই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যে আমরা তাকে দেখছি, আমরা তাকে আলোচনা করছি, আমরা তাকে নিয়ে চলচ্চিত্র বানানোর চিন্তা ভাবনা করছি, তার ছবি আঁকছি, তাকে গালি দিচ্ছি, তাকে ভালোবাসছি এবং যে যার মতো করে তাকে পরিণতি দিচ্ছি। কারণটা কি? এটা কি ভয় থেকে নাকি ভালোবাসা থেকে? নিঃসন্দেহে কিছু না কিছু আছে, আদারওয়াইজ তো কেউ তো আমাকে নিয়ে আলোচনা করছে না, কেউ তো আপনাকে নিয়ে আলোচনা করছে না। বাংলাদেশে কয়েকদিন সেই তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে খুব আলোচনা হলো, বাদ। এখন জেবু কোথায় আছে উই ডোন্ট নো। কয়েকদিন জায়মা রহমানকে নিয়ে খুব আলোচনা হলো, এখন কোন আলোচনা নেই। মিসেস তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হলো, এখন আলোচনা নেই। প্রধানমন্ত্রী ডেইলি বিভিন্ন কর্মকাণ্ড করতেন, তিনি খাল কাটতে যেতেন, মানুষ দেখতো, এখন আর সেটা কেউ দেখছে না। তিনি প্লেনে যাচ্ছেন, কারো আগ্রহ নেই। তারপর তার সামনে এসে একজন সাহায্য চাইল, তারপর তিনি সেটা দিলেন। তারপর তিনি সেই অপহৃত মানুষকে উদ্ধার করে দিলেন 24 ঘন্টার নয়, 1 ঘন্টার মধ্যে। তো এই ঘটনাগুলো নিয়ে মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা আলাপ আলোচনা করেছে, কিন্তু এখন সেই আলাপ আলোচনা হচ্ছে না। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের যে ফেসবুক পেজ রয়েছে, সব জায়গাতে প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো সেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এরকম কোনো কথাই তৈরি হচ্ছে না। অবশেষে সেই যে আন্দালিব রহমান পার্থ, তাকে নিজের পাশে বসিয়ে তারেক রহমান সাহেব গাড়ি চালালেন বেল্ট পরা অবস্থায়। তারপর আবার পার্থ সেটাকে যাকে বলা হয় সেই করলেন, যাকে বলে সেলফি তুললেন, সেটা আবার তার ফেসবুকে দিলেন। এটার কোনো রাজনৈতিক কারণ বা এটার কোনো শুভ ফলাফল ডাজ নট ম্যাটার, এটা আলোচনায় আসার দরকার ছিল, কিন্তু আলোচনা হলো, কিন্তু সবই নেতিবাচক, সবই নেতিবাচক আলোচনা হলো।
প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হলো না, পার্থরও ভাবমূর্তি উজ্জ্বল হলো না, এবং মানুষ এটা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না, কোনোই আগ্রহ দেখাচ্ছে না। জাস্ট সামনে একটা জিনিস আসছে, এটাকে সরিয়ে দেওয়া, একটা গালি দেওয়া, একটা বাজে কথা বলা, এই পর্যন্তই। কিন্তু যখনই শেখ হাসিনার কোনো বক্তব্য আসছে, তার পক্ষ থেকে কোনো কথা আসছে, সঙ্গে সঙ্গে সেটা রেড অ্যালার্টের মতো হয়ে যাচ্ছে। মানুষ এটা নিয়ে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ অ্যাটলিস্ট সেটাকে নিয়ে খুব ব্যস্ত থাকছে। তো তার সমপর্যায়ের ভাইরাল হওয়ার মতো কোনো কাহিনী, কোনো ফেজ বা কোনো কিছু এখন এই বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তো কাজেই এই শেখ হাসিনাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করি, আমরা কথা বলি এই কারণে যে আপনারা সেটা শুনতে চান। আমি অন্য তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তার সরকারের ইতিবাচক দিক বলার চেষ্টা করেছি, তার স্ত্রী সন্তানের মাহাত্ম্য বর্ণনা করার চেষ্টা করেছি, যেখানে এটা 10,000 লোকও দেখে না। শেখ হাসিনাকে নিয়ে যখন আমি কোনো একটা ভিডিও করি, মুহূর্তের মধ্যে সেটা 1 লাখ লোক দেখে ফেলে, 2 লাখ লোক দেখে ফেলে, 10 লাখ লোক দেখে ফেলে, ফেসবুকে কোটি কোটি মানুষ দেখে ফেলে। এখন বলেন তো, আমরা এই যে যারা সামাজিক মাধ্যমে কাজ করি, আমরা তো সবসময় চাইবো যে আমাদের শ্রমের মূল্য আমরা পাই, শ্রমের যে অ্যাক্রিডেশন সেটা আসে। তো সেটা শেখ হাসিনা আমাদের জন্য ভায়াবল, আওয়ামী লীগ আমাদের জন্য ভায়াবল। এই জন্য মিডিয়াগুলো দেখেন, তারা কিন্তু কেউ ইচ্ছা করেই আওয়ামী লীগকে প্রমোট করছে না, শেখ হাসিনাকে প্রমোট করার কারণ নিচ্ছে না, কিন্তু তাদেরকেও টিকে থাকতে হবে। তো সেই কারণে কি হচ্ছে, ঘুরে ফিরে এই কন্টেন্টগুলো চলে আসছে। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি কিভাবে আসেন? তিনি কি ইচ্ছে করে জিদের বসে ওখানে উড়ে আসতে পারবেন? নট লাইক দ্যাট। তিনি এখন ভারতের মেহমান, ভারত তাকে যদি বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, অথবা ভারত যদি তাকে বলে যে না আপনি চলে যান এখান থেকে, যেখানে ইচ্ছে সেখানে চলে যান, দুনিয়ার কোথাও আশ্রয় দিল না, তিনি বাংলাদেশে এলেন, এসে তিনি এয়ারপোর্টে পুলিশের কাছে ধরা দিলেন, সারাটা পথ তাকে অপমান করে মানে তাকে গাড়িতে ওঠানো হলো, প্রিজন ভ্যানে ঢুকানো হলো, মানুষ ডিম মারছে, জুতা মারছে, লাঠি মারছে, তারপর তিনি জেলখানাতে গেলেন, যাওয়ার পরে তার জন্য ফাঁসি হয়ে আছে, এরপর তিনি ফাঁসিতে চড়লেন। তিনি কি এই জন্য এভাবে আসবেন? অথবা অন্যভাবে ভারত সরকার তাকে বাংলাদেশে এস্টাবলিশ করলো। এখন এই যে তার যে আগমন বা তিনি যে কথাগুলো বলছেন, এটা কি কেবলই কথার কথা, ভয় দেখানো? এটি আত্মতৃপ্তি নাকি আসলে কোনো ঘটনা? ইতিহাসে এরকম কোনো ঘটনা কি কখনো ঘটেছে যে একজন মানুষ ক্ষমতা ছেড়ে দিয়েছে, বা একজন মানুষ ক্ষমতা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্যে তিনি চলে গেছেন, তারপরে আবার তিনি ফেরত এসেছেন? এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। নিকটতম দুনিয়াতে রেজা শাহ পাহলভী যখন ইরানে বিপ্লব হলো, সেই বিপ্লবের মাধ্যমে একটি সরকার, গণতান্ত্রিক একটি সরকার, মুসাদ্দেক, তিনি এলেন, একেবারে বাংলাদেশের সাথে হুবহু মিলে যাবে। এবং যখন গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সময় রেজা শাহ পাহলভী আমেরিকাতে চলে গেলেন। আমেরিকাতে চলে গেলেন শেখ হাসিনার মতো। এরপর গণ অভ্যুত্থানের পর একটা নির্বাচন হলো, সেই নির্বাচিত সরকারকে আমেরিকা একটা কূ ঘটিয়ে দিল, মিলিটারি কূ ঘটে মোসাদ্দেককে ক্ষমতা থেকে আউট করে দিলেন। তারপর একটা পাল্টা কূ হলো, সেই পাল্টা কূয়ের পরে সেনাবাহিনীর লোকজন এয়ারপোর্টে সব দাঁড়িয়ে রইল, আর রেজা শাহ পাহলভী সেই ইরানে ফিরলেন, এবং ৭৯ বিপ্লব পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বেশি দূর যাওয়া লাগবে না, ৫৩ থেকে ৭৯ পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে সেম ইরানে ঘটেছে। ২ নম্বর হলো যে এর বাইরে আরো কোনো গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিনা, এটা তো গেল নেতিবাচক। ইতিবাচক কোনো দিক আছে কিনা ক্ষমতায় ফিরে আসার? অর্থাৎ যদি রেজা শাহ পাহলভীর মতো ফিরে আসেন, তাহলে আমেরিকা যে কাজটা করেছে, মোদি যদি ঠিক সেম কাজটা শেখ হাসিনার জন্য করেন, তাহলে বাংলাদেশেও সেই ১৯৫৩ সনের মতো ঘটনা যেটা তেহরানে ঘটেছিল, সেই ঘটনা এখানে ঘটা সম্ভব। আর দ্বিতীয়ত হলো যে যদি গ্লোরিয়াসলি কাম ব্যাক করা যায়, তাহলে এটা হতে পারে। সেটা হলো যে কখনো কখনো
নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য, নিজের গুরুত্ব বোঝানোর জন্য অনেক কিছু করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে যেভাবে কোটা বিরোধী আন্দোলন হলো এবং শেষের দিকে সে মাত্র 4-5 দিন আগে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তারপর শেখ হাসিনা নিরাপদে নিজের আত্মীয় স্বজন তাদেরকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিলেন, তারপর নিজে চলে গেলেন। আর তার দলের যে সমস্ত ক্রিমিনাল ছিল, যারা সোশ্যালি একেবারে অ্যাবনক্সিয়াস, সমাজের সবার কাছে নিন্দিত হয়ে গেলেন, তাদেরকে তিনি ধরিয়ে দিলেন ক্যান্টনমেন্টে। তারপর শেষে তারা এখন জেলখানাতে আছে। এরপর বিভিন্নভাবে ক্ষমতায় আসলেন এবং লোকজনকে বুঝালেন যে আমি শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ দেখো। ফলে এই আন্দোলন এর পেছনে যদি শেখ হাসিনা গ্রিন সিগন্যাল থাকে, এটাও কি অস্বাভাবিক বলেন তো? আপনি মিলিয়ে দেখেন তো সব ঘটনা, তার কোন জায়গাটাতে ক্ষতি হয়েছে, শেখ পরিবারের কাউকে আপনি ধরতে পেরেছেন কিনা, দূর সম্পর্কের আত্মীয় স্বজন প্রত্যেকটা লোক নিরাপদে আছে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। এটা কেন হলো, কিভাবে হলো? এটা প্ল্যান ছিল। মানে যদি ম্যাটিকুলার ডিজাইন থেকে ইউনূস সাহেবের, শেখ হাসিনারও একটা ম্যাটিকুলার ডিজাইন ছিল। তো এরকম কোন ঘটনা ইতিহাসে ঘটেছে? বলে হ্যাঁ, ঘটেছে। অটোমান সাম্রাজ্য এখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্মে আছে এবং সেই মানে সাম্রাজ্যের বহু রাজা বসেছেন। আমরা তো সুলতান সুলেমানের নাম জানি, তারপরে কোসেম, যে হুররম বা কোসেম, এই শব্দগুলো আমরা জানি। এই কোসেম একজন সম্রাজ্ঞী ছিলেন। তো তার সন্তান, কোসেমের সন্তান সেই সম্রাট তৃতীয় মুরাদ। তো তৃতীয় মুরাদ তাকেও বাংলাদেশের লোকজন এই দীপ্ত টেলিভিশনে যে অনুষ্ঠান হয়েছে তার মাধ্যমে জানি। এখন আসলে অটোমান সাম্রাজ্যের ইতিহাসে 3 জন মুরাদ, চতুর্থ মুরাদ, মানে 4 জন মুরাদ আছে। তার মধ্যে 3 জন মুরাদ খুবই গ্লোরিয়াস মুরাদ। প্রথম মুরাদ, এরা খুব রাগী, এরা খুব জেদি, এরা খুব সফল, এরা খুব জনপ্রিয় সবাই। তো এর মধ্যে যিনি দ্বিতীয় মুরাদ, তার কাহিনী বলি। দ্বিতীয় মুরাদ যুদ্ধ, মানে খুব আধ্যাত্মিক লোক ছিলেন। তার রাজকর্ম সমাবেশ সেটা ভালো লাগতো না। তিনি অনেকদিন যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে তিনি আর সেই যুদ্ধ করতে যাচ্ছিলেন না। ইউরোপের যারা শক্তিবর্গ তাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। পরাজিত করে তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি করলেন, করে নিজের বালক সন্তান দ্বিতীয় মেহমেদ দ্য ম্যাগনিফিসেন্ট বলা হয় যাকে, দ্য গ্রেটেস্ট, যিনি কনস্টান্টিনোপল দখল করেছেন, তার কাছে রাজ্যের ক্ষমতার ভার দিয়ে তিনি অবসরে চলে গেলেন। কিন্তু এই যে তিনি চলে যাওয়ার পরে কি হলো, আবার সেই বিদ্রোহ শুরু হলো। ইউরোপীয় লোকজন মনে করলো যে এইবার আমরা সুযোগ পেয়েছি, এবার আর ছাড়া নেই, অটোম্যানদেরকে এবার আমরা একটা বুঝিয়ে দেব। যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে তারা যে কাজ করলো, সেই মানে আবার তারা আক্রমণ করলো। তখন আমাত্যবর্গ, রাজন্যবর্গ এবং স্বয়ং খলিফা বা সুলতান মুরাদের সন্তান মেহমেদ, সে তার বাবার কাছে গেল যে আমি পারতেছি না, আপনি আসুন রাজ্য রক্ষা করুন। তিনি আবার ক্ষমতায় বসলেন, 1 বছর থাকলেন, সমস্ত যুদ্ধ জয়লাভ করলেন। আবার তিনি চলে গেলেন। আবার চলে যাওয়ার পরে 1 বছর ঠিক থাকলো, 1 বছর পর আবার গন্ডগোল। ফলে আবার সবাই তার কাছে গেল, আবার তিনি ক্ষমতায় বসলেন। এইবার তিনি 1.5 বছর ক্ষমতায় থেকে পরে তিনি মারা গেলেন। তো এটাকে বলা হয় মানব জাতির ইতিহাসে সবচেয়ে গোল্ডেন, মানে রাজকীয় এবং স্বর্ণময় প্রত্যাবর্তন, যেটি হয়েছিল সুলতান দ্বিতীয় মুরাদের দ্বারা। এবং তিনি যে সুপুত্র, যাকে 2বার তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, তার সেই সুপুত্র তৃতীয়বার যখন ক্ষমতায় আসলেন, তিনি সেই সময়টাতে যে ইতিহাস রচনা করলেন, সেই ইতিহাস মানব জাতির ইতিহাসের কোর্স অফ অ্যাকশন পাল্টায় দিল। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ, সুরক্ষিত শহর
এবং 800 বছরের একটা ডাইনেস্টি, রোমান ডাইনেস্টি। সেই রোমান ডাইনেস্টির শেষ সিম্বল এবং প্রাইড অ্যান্ড প্রেস্টিজ, যেটা 800 বছরে যে শহর কেউ দখল করতে পারেনি, এবং যে শহর দখল করবে মুসলমানরা, এবং যিনি দখল করবেন তার নামটি পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নাম হবে আমার নামের নাম মোহাম্মদ। ঠিক সেই মেহমেদ, তিনি এই সুলতান মুরাদের পুত্র, তিনি সেটা মানে সেই কনস্টান্টিনোপল দখল করে ইতিহাস তৈরি করেছেন। তো সেই দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে হবে, বা শেখ হাসিনার উত্তরসূরি এখন যদি জয়কে আপনি জানেন, জয়কে কেউ বলছে ওই পাগল, অটিস্টিক, কিচ্ছু জানে না, কিন্তু নামটা তো জয়। জন্ম হয়েছে 71 সনে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, অর্থাৎ সে যখন পেটে ছিল তখন ঠাস 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 করে বুলেট ফুটছিল ঢাকা শহরে, মুক্তিযুদ্ধ চলছিল। তো সেই তার মাতৃগর্ভে সে যে শব্দ শুনেছে, বুলেট, বোমা, বন্দুকের শব্দ শুনেছে, আর সে যখন পৃথিবীতে এসছে, আসার পর সে কি দেখেছে? জয় দেখেছে, বিজয় দেখেছে, 71 দেখেছে। আবার তার যখন একেবারে এই যে সুলতান মেহমেদের মতো কৈশোর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, তখন তার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, দেশের বাইরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তিনি ঘুরেছেন। ফলে তাকে আপনি অটিস্টিক বলেন, যা কিছু বলেন, তার জীবনের যে অভিজ্ঞতা, তার যে এডুকেশন, তার যে পারিবারিক অবস্থা, তার যে কানেক্টিভিটি, এখন পর্যন্ত আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন। ইজ দেয়ার এনিবডি, তারেক রহমান সাহেবকে বলতে পারেন যে পৃথিবীর কোন রাজপুত্র তার ক্লাসমেট? কোন রাজপুত্র তার ক্লাসমেট? কিন্তু আপনি গিয়ে দেখেন তো ভুটানের বর্তমান রাজা সাথে জয়ের কি বন্ধুত্ব। ভুটানের রাজা শেখ হাসিনার পা ধরে সালাম করে এবং বাংলাদেশে জয়ের বন্ধু হিসেবে এসে গেছে। আচ্ছা, বিলাল ভুট্টো সাথে জয়ের যে সম্পর্ক, এটা কি আপনারা জানেন? জুলফিকার আলী ভুট্টো বিলাল ভুট্টোর সাথে তার যে কি সম্পর্ক, এটা কি আপনারা জানেন? কংগ্রেসের যে বর্তমান সাধারণ সম্পাদক রয়েছেন রাহুল গান্ধী, রাহুল গান্ধী যে জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? হিনা রব্বানী খার যে তার বন্ধু, জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? ফলে আপনি তাকে যতই মানে ঠাট্টা করেন, মস্কারা করেন, আপনি গিয়ে দেখেন তো জয় যে পরিবারে বিয়ে করেছে বা জয় যেখানে থাকে, সেই জায়গাতে ওই সিনেটর পরিবার, কেনেডি পরিবার, মানে সে যে অঙ্গরাজ্যে থাকে সেই রাজ্যের যে বারবার সিনেটর হচ্ছে, তার সাথে জয়ের কেমন সম্পর্ক? সেই তুলনায় যে এলাকাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, সে এলাকাতে তো একজন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি ছিলেন। সে এলাকাতে একজন ব্রিটেনের আপার হাউজের লর্ডসভার একজন সদস্য ছিলেন। মানে ওই এলাকার এই দুজন কয়েকবার তারেক রহমান সাহেবের বাসায় আসছেন। আপনারা একটু যারা বিএনপি যারা লোকজন আছে বললেন তো যে ব্রিটিশ কোন এমপি, ওই এলাকার এমপি তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছে, কোন মন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন, আর জয়ের বাসায় বা জয়ের সাথে বিএনপির যারা আমেরিকার লোকজন আছে তারা গিয়ে দেখেন যে সেখানে প্রথম থেকে তার যে ওখানে যাদের সাথে তার বন্ধুত্ব, চলাফেরা, একসাথে বসে তারা আড্ডা মারে, এর মধ্যে কয়েকজন সিনেটর আছে, কয়েকজন কংগ্রেসম্যান আছে, কয়েকজন বিচারক আছে, কয়েকজন বিচারপতি আছে, আর কয়েকজন বুদ্ধিজীবী আছে, কয়েকজন সাংবাদিক আছে। একটু খোঁজ নিয়ে দেখেন তো এই যে জিনিসগুলো আমরা অনেক সময় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলি, আরে কি বুঝে ঘোড়ার ডিম, ওর এটা আছে ওটা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা দেখেন, প্রকৃতি কিন্তু খেলে দেয়, পর্দার আড়ালে সবকিছু খেলে দেয়। তো শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, এখানে আসলে প্রকৃতি আমাদেরকে নিয়ে কিভাবে খেলছে আমরা জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।